আপনি আজকে অনেকগুলো ভোট কেন্দ্র ঘুরেছেন আমি যতটা জেনেছি। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যে অগ্রযাত্রা, সেই মাপকাঠির সাথে আমাদের আজকে ভোট গ্রহণকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় 17 বছর পরে একটি সুষ্ঠু, স্বাধীন, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে। এবং যেহেতু দীর্ঘদিন পরে নির্বাচনটা হতে যাচ্ছে, তার ফলে মানুষের মাঝে যে আশা বা তাদের ভিতর যে ভালো লাগার যে বিষয়টা, একটি উৎসবমুখর পরিবেশ বিভিন্ন জায়গায় আমি দেখেছি। এবং অনেক মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমার কাছে মনে হচ্ছে সকলেই ভোট দেওয়ার জন্য দীর্ঘ 17 বছরের তাদের যে একটা আকাঙ্ক্ষা বা তাদের যে একটা ভালো লাগার যে বিষয়গুলো, সেখানে তারা মতামত দিতে আসছে। এবং নির্বাচন তো হচ্ছে গণতন্ত্রের অন্যতম একটি পূর্বশর্ত। এবং সেখানে দেখা যায় যে একটি ভালো নির্বাচন একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ আমাদেরকে উপহার দিতে পারে। এবং শুধু এটাই নয়, একটি নির্বাচনের মাধ্যমে আমরা যদি ধরে নিই যে একটা দেশের পূর্ণ কাঠামো বা সবকিছু তো একটা নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু গণতান্ত্রিক যে একটা সমাজ বা গণতান্ত্রিক একটা পরিবেশ তা তো না, সব কিছুর সাথেই পুরো সমাজটা এটার সাথে। তো নির্বাচন, একটা দেশে যখন একটা ধরনের একটা নির্বাচন হয়, সেটা গোটা সমাজের উপরে বা গোটা দেশের উপরেই, অর্থনৈতিক বলি, সাংস্কৃতিক বলি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বলি, সবকিছুর সাথেই এটার একটা সম্পর্ক। আপনার পর্যবেক্ষণ কি? আপনি তো মাঠ ঘুরেছেন, সেখান থেকে কি আপনি এই যে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা কি উত্তরণ ঘটাতে পেরেছি কিনা? আমার তো মনে হয় আর মাত্র 15 ঘন্টা নির্বাচন বাকি আছে। আমি যে কেন্দ্রগুলোতে ঘুরেছি, বিশেষ করে 6টি কনস্টিটিউয়েন্সিতে ঢাকাতেই, এবং প্রায় 30টা মতো সেন্টার আমি ভিজিট করেছি। সেখানে আমি দেখেছি যে প্রচুর লোক, অগণিত লোক এবং বিভিন্ন বয়সের মানুষ, এবং তাদের ভিতর যে আকাঙ্ক্ষা বা তাদের ভিতর যে ভালো লাগা, আমি যে বললাম আর কি, এই বিষয়গুলো দেখেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে না, তারা সকলেই চায় একটা পরিবর্তন, চায় একটা ভালো একটা নির্বাচন হোক, সেটা চাই। আন্তর্জাতিক মানদণ্ডে যদি আপনি এটা মাপকাঠিতে আপনি মাপেন, তাহলে এটা আন্তর্জাতিক মানদণ্ডে এটা কোন পর্যায়ে পৌঁছাবে বলে আপনি মনে করেন? এখানে কয়েকটা বিষয় আছে অ্যাকচুয়ালি। দেখেন যে সেটা হচ্ছে বাংলাদেশের বিগত যে 12টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন নির্বাচনে কিন্তু বিভিন্ন যে ভোট যেগুলো পড়েছে, সেগুলো পরিসংখ্যান বিশ্লেষণ করে কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে যে অনেক আশা করছে যে প্রায় 60% ভোট হতে পারে, এ ধরনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, 55 to 60। তা আন্তর্জাতিক মানদণ্ডের কথা যদি আমরা বিবেচনা করি, সেখানে আমরা দেখব যে একটা নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। স্টিল এই পর্যন্ত আমরা দেখলাম গতকালকে কিছু সমস্যা হয়েছে, বাট ওই ধরনের বড় ধরনের যে আগে যেটা হয়েছে যে গোলাগুলি, মারামারি, ডাকাতি, ভোট ডাকাতি, জাল ভোট, আমি বিভিন্ন কেন্দ্রে যে জিজ্ঞাসা করেছি যে জাল ভোটের সেরকম কোনো অভিযোগ আমাদের কাছেও আসেনি। কিন্তু তারপরেও হচ্ছে এই যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের একটা অন্যতম বড় শর্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন, সেই দক্ষতাটা আমরা কি অর্জন করতে পেরেছি বা আমরা কি সেই সঠিক পথে হাঁটছি? এটা তো অ্যাকচুয়ালি অনেক বড় একটা বিষয়। কারণ এটাতেই আমি বলবো যে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা, এটাই বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে সবচেয়ে বড় বাধা। এবং নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তগুলো আমরা দেখেছি যে একটা সিদ্ধান্ত নিয়েছে হুট করেই, আবার একটা প্রেশার দিয়েছে, আইদার সেটা বিএনপি হোক বা জামাত হোক, তারা আবার সেখান থেকে সরে আসছে। এই বিষয়গুলো আসলে একটি দুর্বল প্রাতিষ্ঠানিক একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। এবং তারা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল বা যতটা স্ট্রং পজিশন তাদের নেওয়ার কথা ছিল, তারা সেই ক্ষেত্রে পারেনি। যেমন ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই যে ঋণ খেলাপির যে বিষয়টি, সরকার কিন্তু ইলেকশন কমিশন কিন্তু বলেছিল যে ঋণ খেলাপিরা কিন্তু আসতে পারবে না, কোনোভাবে নির্বাচনে তারা নমিনেশন পাবে না। এবং তারা বললো, একজনকে বললো যে টাকাগুলো দিয়ে দেন একজন প্রার্থীকে। এই বিষয়গুলোতে এটা তো একটা ইনস্টিটিউশন, একটা রাষ্ট্রের একটা ইস্যু, এটা লিগাল একটা ইস্যু। এখানে তো নির্বাচন কমিশন কোনো প্রার্থীকে বলতে পারে না যে আপনি টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে দেন, আমরা এখন ছেড়ে দিচ্ছি। এগুলো তো হচ্ছে একটা দুর্বল একটি ইনস্টিটিউশনের এক্সাম্পল। তারা নির্বাচন কমিশন কোনো প্রার্থীকে বলতে পারে না যে আপনি টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে দেন, আমরা এখন ছেড়ে দিচ্ছি। এগুলো তো হচ্ছে একটা দুর্বল একটি ইনস্টিটিউশনের এক্সাম্পল তারা শো করেছে। আপনি মনে করেন যে এই জায়গাটায় তাদের আরো কঠোর হওয়া দরকার ছিল? অবশ্যই। আচ্ছা, এর আরেকটা বড় ব্যাপার আপনি খেয়াল করেছেন কিনা, যে ভোটারের আচরণ এবং প্রার্থীর আচরণ, সেটা কি গুণগত পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? বিগত দিনের তুলনায় আমার কাছে মনে হয়েছে, যেমন একটা এক্সাম্পল তো আমরা দিতেই পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুহূর্তে সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে বিএনপি এবং একটা হচ্ছে জামায়াত ইসলাম। তারা কিন্তু তাদের যে শীর্ষ নেতা, বিশেষ করে মিস্টার তারেক রহমান এবং মিস্টার শফিকুর রহমান, কেউ কিন্তু কাউকে কিন্তু অ্যাটাক করে নাম ধরে কিন্তু ওই ধরনের বলেছেন বিভিন্ন বিষয়, একে অপরকে বলেছেন আকার ইঙ্গিতে, কিন্তু সরাসরি যেভাবে আগে যেভাবে আমরা দেখেছিলাম সে বিষয়গুলো কিন্তু নাই। তারপরেও যে একদম হয়নি, হয়েছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখেছি
যে ব্যক্তিগত ইস্যু নিয়ে, সামাজিক ইস্যু নিয়ে একজন ক্যান্ডিডেটকে কীভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়, বিভিন্নভাবে এগুলো চলেছে। এগুলো হচ্ছে আমাদের রাজনীতির একটা, বা আমরা যদি বলি যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা বলবো, সেটার একটা পার্ট। এবং এটা আজকে হয়েছে বা গতকালকে হয়েছে বিষয়টা এমন না, এটা দীর্ঘদিন ধরে হয়েছে, গত 5 দশক ধরে আমরা এই বিষয়গুলো দেখছি। এটাকে কি আপনি নির্বাচনের প্রতিযোগিতা বলতে চান? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। মানে প্রতিহিংসা ছিল না, প্রতিযোগিতা আছে এই নির্বাচনে। সেই প্রতিযোগিতা কিন্তু আসলে যখন ভারসাম্যপূর্ণ হয়, যখন প্রত্যেকটা দলই মনে করে আমরাই জিতবো, একটা উইন উইন সিচুয়েশন, সেই জায়গায় কিন্তু এই সংখ্যা বা এই কাদা ছোড়াছুড়িটা অথবা অনিশ্চয়তা একটু কম থাকে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যেহেতু সবাই উইন উইন সিচুয়েশনে, সেখানে ভোটের প্রক্রিয়া বা ভোটের স্বচ্ছতা নিয়ে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই। যদি ফলাফল প্রকাশ হওয়ার পর এ ধরনের কোনো আশঙ্কা আপনি করছেন কিনা, কোনো প্রশ্ন উঠবে কিনা? গত পরশুদিন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার সমাপনী বক্তব্য বা দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য, সেখানে কিন্তু তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে ফলাফল যেটি হোক বা যেটা হোক আপনারা মেনে নেবেন। তার মানে যে সবাই এটা নিয়ে উদ্বিগ্ন, যে এই অতীতের নির্বাচনগুলোতে আমরা দেখেছি বিভিন্ন সময়, গত 3টে নির্বাচন বাদ দিয়ে, যে একটি দল জিতলে যে দলটা হেরেছে সেটা বলেছে সূক্ষ্ম নির্বাচন, ডিজিটাল সূক্ষ্ম কারচুপি, ডিজিটাল কারচুপি, বড় কারচুপি। তো এখানেও যে সেটা হবে না বা হতে পারে না সেটা, বাট এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটি সুন্দর একটা পরিবেশ বজায় আছে এবং সবাই ভোট দিচ্ছে, এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও একটি পজিটিভ একটা বার্তা কিন্তু দেশবাসী পেয়েছে। আমি বলবো যে এটি অনেক বড় একটি বিষয় এই মুহূর্তে। কারণ হচ্ছে আপনি আরেকটা বিষয়, এই নির্বাচন কিন্তু শুধু ক্ষমতা বদলের নির্বাচন না, এটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় দেশের মানুষ। সেক্ষেত্রে যদি ফলাফল ঘোষণার পরে যদি ফলাফল মেনে না নেয়ার মধ্যে যদি কোনো অরাজকতা তৈরি হয়, সেটার পরিণতি কি হতে পারে? এই কারণে আমি সবসময় বলে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশকে নতুন একটি সময় যদি আমরা উপহার দিতে চাই বা নতুন কিছু যদি আমরা করতে চাই, সবচেয়ে বড় প্রয়োজন আমাদের যেটা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে, এই নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, আগামীতে যারাই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি আসুক বা জামাত আসুক, তারা কিন্তু একটা লেজিটিমেসি ক্রাইসিসে পড়ে যাবে। তারা বলতে পারে যে আমরা তো ইলেকশন করিনি, ইলেকশন না করলেও যারা ক্ষমতা আসবে তাদেরও কিন্তু এই দায়ভারটা কিন্তু তাদেরও। আজকে যদি বিএনপি কিংবা জামাত যেই করুক না কেন, যেই ক্ষমতা আসুক না কেন, তাদের কেউ যদি বা উভয়ই যদি কোনো ধরনের কোনো ভোট কারচুপি বা ভোট ডাকাতি হতে পারে আমরা বলি, এইগুলোর সাথে যুক্ত হয়, সে কিন্তু তার দায় কিন্তু কোনোভাবে এড়াতে পারবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যদি সেরকম কিছু হয়, এখন পর্যন্ত আমরা ওইভাবে বড় দাগে ওই ধরনের কোনো বিষয় আমরা দেখিনি, বাট সামনে যদি হয় এই 2 ঘন্টা 1.5 ঘন্টা বা রাতের, সেক্ষেত্রে একটা বড় ক্রাইসিসে আমরা পড়ে যাব, যার ফলশ্রুতিতে আমরা আশা করব যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে কোনো রাজনৈতিক দলই যাতে না করে। আর সেটা আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে বিগত 3টা নির্বাচন যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে বা যে অনিয়ম আমরা দেখেছি বা যে আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকট থেকে উত্তরণ ঘটিয়ে এই নির্বাচন সামনের ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটা অনেক বড় প্রভাব ফেলবে আমার কাছে মনে হয়। গত 54 বছরের আমরা যদি ধরি আর বিভিন্ন টার্ম, যে শেখ মুজিবুর শাসনামল, জিয়া রহমানের শাসনামল, এরশাদের শাসনামল, বেগম জিয়ার 2 টার্ম, শেখ হাসিনার 4 টার্ম, আমরা যদি ধরি, এটা নতুন একটি সময়ের মাঝে আমরা যাচ্ছি, নতুন একটি পরিবেশ মাঝে যাচ্ছি। কারণ 2024 তো গত 54 বছরে তো আসেনি। এখানে জেনজির একটা বিষয় আছে, এখানে সমাজ পরিবর্তনের একটা বিষয় আছে, এখানে অনেক মানুষের প্রায় 1500-এর মতো মানুষ সেখানে জীবন দিয়েছে। আমরা দেখেছি প্রায় 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এত বড় একটা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে নতুন একটি সময় আমরা পাবো বা নতুন একটি পরিবেশ আমরা পাবো, সেটা আমরা প্রত্যাশা করছি। এবং এই নির্বাচনটা সেই পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। এবং ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে আমরা দেখেছি, প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু অলমোস্ট, গত 3টা নির্বাচনের কথা বাদ দিয়ে তার আগেও কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নবিদ্ধ বিষয়গুলো ছিল, বাট এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচনগুলো হচ্ছে না। এখন বাকি যে সময়টুকু আছে, কাউন্টিং, ডিক্লারেশন আর আদার্স, এখানে যদি আমরা সংযমের পরিচয় দিতে পারি, এখানে যদি আমরা নিরপেক্ষতার পরিচয় দিতে পারি, তাহলে হয়তো সুন্দর একটি নির্বাচন। আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব, যেহেতু আপনি একাডেমিশিয়ান, যে গণতন্ত্রের শক্তি শুধু ব্যালটে নয়, প্রক্রিয়ার উপর আস্থায়, ছোট্ট করে যদি আপনি মূল্যায়ন। অবশ্যই শুধু একটি নির্বাচন তো শেখ হাসিনার সময় তো হয়েছে, শেখ হাসিনা তো 5 বছর পর নির্বাচন হয়েছে, এবং গত নির্বাচনে আমরা দেখছি 80% ভোট, তার আগে 42%, 50-50-র উপরে সবগুলো নির্বাচন আমরা দেখেছি। কিন্তু শুধু ব্যালটই তো আসলে সবকিছু না গণতন্ত্রের জন্য যে প্রাতিষ্ঠানিকীকরণ, যে মানুষের কথা বলতে দেওয়ার যে বিষয়গুলো, তারপরে ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা, একে অপরের মতামতের প্রতি যে সহমর্মিতা, এই বিষয়গুলো তো অনেক ইম্পর্ট্যান্ট আমি মনে করছি। যে এবং শুধু যে একটা ব্যালটের মাধ্যমেই
একটি দেশ শান্তি ফিরে আসলো বা এক নির্বাচন আফ্রিকার দেশগুলোতে দেখা গিয়েছে যে ওখানে নির্বাচন ঠিক হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু গুড গভর্নেন্স নাই, সেখানে কিন্তু হিউজ কারাপশন। ধন্যবাদ ডক্টর শাহাবুল হক। আমরা আশা করছি যে আপনার সাথে যে মূল্যবান আলোচনা হলো এবং যে আশার আলো আপনি দেখছেন, গোটা দেশ দেখছে, সেটা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র দেখতে পাবো এবং এই ভিত উত্তরোত্তর আরো মজবুত হবে। এই ছিল এখনকার আলোচনায়।